আসসালামু আলাইকুম সবাইকে। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? আমরা ইনশাল্লাহ 8:10 থেকে শুরু করব। 10 মিনিটে সবাই জয়েন হয়নি। এইচএসসি 21 কি কেউ আছো এখানে? আব্দুল ওয়াজেদ ভাইয়া, তুমি কি 21 ব্যাচ? তুমি তো ঢাবি পরীক্ষা দিবা নাকি তুমি মেডিকেল ডেডিকেটেড ছিলে ভাইয়া? 21 ওই পরীক্ষা। হ্যাঁ যাইতাসান, হ্যাঁ ভাইয়া কথা বলতেছি, কিন্তু 8:10 থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। তোমরা সবাই জয়েন দিয়ে নাও। আর আমার সেট আপটা একটু সমস্যা হচ্ছে। আমাদের ল্যাপটপের বিল্ডিং ইয়ারফোন মাইক্রোফোন দিয়ে কথা বলতে হচ্ছে, মানে এক্সটার্নালটা কাজ করতেছে না। সম্ভবত উইন্ডোজ 11-এর এটা সমস্যা হচ্ছে, তো সেই জন্য একটু নয়েজ আসতেছে, একটু মানে কনসিডার করতে হবে।
আচ্ছা, তোমরা কি কথা বুঝতে পারতেছো? একটু ইনশিওর করো তো। কথা বুঝতে পারতেছো? ইনশিওর করো তো। আর সমস্যা হলে হয়তো বুয়েটের ওয়াইফাইয়ের সমস্যা, কারণ সন্ধ্যার সময় একটু প্রেশার থাকে। আর আমার এক্সট্রা ডাটা কেনা আছে, তো যদি একদম বেশি সমস্যা হয় আমি ডাটা দিয়ে কন্টিনিউ করব। আর বুয়েটের ওয়াইফাইয়ের সমস্যা, এটা বুয়েটকে বলতে হবে, তো একটু কষ্ট করতে হবে। আর যদি বেশি সমস্যা হয় তাহলে বলো, আমি ডাটাতে শিফট করব। এখনও ক্লাস শুরু হয় নাই, 10 থেকে শুরু করব। আচ্ছা, আমরা মনে হয় একটু হালকা পাতলা করে শুরু করতে পারি। তো আমরা আগে বলি যে কিভাবে কি মানে কোর্সটা আমরা রান করতে যাচ্ছি। যেহেতু আমরা টার্গেট নিচ্ছি 12 দিনে কেমিস্ট্রিটা শেষ করব, তো বুঝতে পারতেছো একটু মনে হয় গতি বাড়বে। মানে খুব যে বেসিক থেকে বাড়াতে পারবো তা না। মানে ধরো একটা টপিক, ধরো আজকে আমরা রাসায়নিক পরিবর্তনের 2 ভাগ করছি, ঠিক আছে? তো প্রথমে ভরক্রিয়ার আগ পর্যন্ত, মানে কেপিকেসি মানে সাম্যধর্মীয় আগ পর্যন্ত যা যা আছে সেটা একটা লেকচারে ইনশাল্লাহ কভার করব। আর কালকে যে লেকচারটা নিব সেটাতে বাদ বাকিগুলো শেষ করার চেষ্টা করব। তো এখন আমি যদি রেগুলার ক্লাস নিতাম তাহলে হয়তো এই একটা ক্লাসের মধ্যে, মানে আজকের ক্লাসগুলোতে মিনিমাম 5-6টা ক্লাস হইতো। মানে আমি তোমাকে বিক্রিয়ার হার আলাদা করে পড়াইতাম, ধ্রুবক আলাদা করে পড়াইতাম, তারপর বিক্রিয়ার হার সমীকরণগুলো পড়াইতাম আলাদা করে, মানে একদম বেসিক থেকে। এখন আমি হয়তো অত ডিটেলস পড়াতে পারবো না, এখন তোমরা হয়তো বুঝতে পারতেছো সময় স্বল্পতা, কিন্তু পড়াবো না যে এমন না, একটু হালকা টাচ দিয়ে যাব। মানে এখন আমরা মেন পয়েন্টে আসবো। ফর্মুলা কিভাবে আসলো সেটা ডেরিভেটিভ হয়তো করতে পারবো না, তোমাদের ফর্মুলা লিখে দিব, বলে দিব যে এটা এইভাবে ম্যাথ করতে হয়। ম্যাথ 10টা করাতে পারবো না, একটা করাবো, কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। আর সমস্যাগুলো অবশ্যই গ্রুপে পোস্ট করবা, সেটার জন্য আছি ইনশাল্লাহ। তো এটা এইভাবে আমরা আগাতে যাচ্ছি। আসলে 12 দিনের একটা রুটিন আমরা দিছি, আমরা জানি না এটা কত শেষ করার চেষ্টা করব। এখন অনেক টপিক আছে যেগুলাতে কথা না বলতে চাইলেও বলা লাগে, তো এইভাবে যদি হয় হয়তো একটা এক্সট্রা ক্লাস নেওয়া লাগতেও পারে, তো চেষ্টা করবো যাতে না নেওয়া লাগে। তো একটু কনসিডার করবা, বাসায় একটু দেখবা, মানে ক্লাসে আসার আগে টপিকটা একটু হালকা পাতলা দেখে আসবা, যাতে আমি রাসায়নিক পরিবর্তন যে বলতেছি এটা যে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের 4th অধ্যায়, এটা যাতে তুমি বুঝতে পারো। তো 8টা 7 বাজে, আমরা মনে হয় একটু শুরু করতে পারি হালকা পাতলা করে। তো রাসায়নিক পরিবর্তনটা হয়তো অনেকের কমপ্লিট হয়েছে, অনেকের কমপ্লিট হয় নাই। আচ্ছা, আমাকে একটু ইনশিওর করো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমি তাহলে মোবাইলটা রেখে দিই, ক্লাসে একটু ফোকাস দিই। আচ্ছা, আমরা 2-3টা কমেন্ট পাইছি, তো ক্লিয়ার, তার মানে আমি মোবাইলটা রেখে দিলাম। যদি সমস্যা হয় আমি 10 মিনিট 15 মিনিট পর হয়তো দেখবো
এতক্ষণ দেখতে পারবো না, একটু সমস্যা হলে পড়বে, কারণ সময় ক্লাসের মাঝে ফেসবুকের কমেন্ট দেখা খুবই বিরক্তিকর লাগে। আমি যখন ভাইয়াদের ক্লাস করতাম, ভাইয়ারা এটা পড়ে, আমার খুবই বিরক্ত লাগে। আমি ধরে নিচ্ছি যে তোমাদেরও বিরক্ত লাগে। তো আমি হয়তো 2 মিনিট পর পর দেখতে পারবো না, 15-20 মিনিট পর দেখবো ইনশাল্লাহ। তো আচ্ছা, আমরা রাসায়নিক পরিবর্তন থেকে আগে বলি যে এই চ্যাপ্টারটা কেন গুরুত্বপূর্ণ। মানে আমি এত অধ্যায় থাকতে এই রাসায়নিক পরিবর্তন দিয়ে কেন শুরু করলাম। তো তোমরা হয়তো জানো যে ফার্স্ট পার্টের যে মেইন মেজর চ্যাপ্টার আছে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, যেমন সেকেন্ড পার্টের অর্গানিক। তো ফার্স্ট পার্টের অর্গানিক টাইপ হচ্ছে এই রাসায়নিক পরিবর্তন টপিক। আমরা এটাকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, ধরো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিক্রিয়া। আচ্ছা, লেখা হয়তো একটু খারাপ হবে, বাস্তবে লেখা এতটা খারাপ না, ডিজিটাল ইয়েতে লেখা তো, আর প্রথম একটু সমস্যা হবে, একটু ধরে নিও। বিক্রিয়া টাইপ একটা। 2 নাম্বার টাইপটা হচ্ছে সাম্য ধ্রুবক। 3 নাম্বারটা হচ্ছে হলো যেটা হচ্ছে তোমাদের অম্লক্ষার নিয়ে বলা আছে, মানে বাফার যার মধ্যে ইনক্লুডেড। আর 4 নাম্বারটা হচ্ছে হলো তাপ রসায়ন। তো তোমাদের শর্ট সিলেবাসে সাম্য ধ্রুবকটাকে একটু গুরুত্ব দেওয়া আছে, বাফারকে হালকা পাতলা দিয়েছে, আর বিক্রিয়া থেকে একটু হালকা পাতলা বলছে। তাপ রসায়নটা সম্পূর্ণ স্কিপ করছে, তাই আমি স্কিপ করব। আর এই 3টা নিয়ে তোমাদের এইচএসসি সিলেবাসে যা বলছে সেটা তো কভার হবেই। কিছু এক্সট্রা জিনিস, যেমন যেগুলা না পড়ালে আমার খারাপ লাগবে, যেমন বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ার ক্রম। তোমরা যখন অ্যাডমিশন স্টেজে যাবা, বিক্রিয়ার ক্রমটা এই শব্দটার সাথে অনেকভাবে রিলেটেবল হবা, অনেক ফেস করবা শব্দটা। তো আমি চাচ্ছি না যে এই কোর্সটা শেষ করে দিব আর তোমরা এই শব্দটা নতুন শোনো যখন অ্যাডমিশনে যাবা। তো একটু হালকা পাতলা টাচ দিব। এটা সিলেবাসে ইন্টারমিডিয়েটে আসবে না, এটা বুঝতে পারতেছ, আমি বলেও দিব যে আসবে না। মানে এরকম কিছু টপিক আমি এক্সট্রা অ্যাড করছি। সাম্য ধ্রুবকে একটু হালকা পাতলা অ্যাড করছি। অম্লক্ষারে বাফারটা একটু ডিটেলসে দেখাবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আর অ্যাডমিশন ইন্টারমিডিয়েটে এটা থেকে মিনিমাম 2-3টা আসবে সিকিউ, এইচএসসি। তারপরে হচ্ছে এমসিকিউ ধরো 5-6টা। আর যখন তুমি অ্যাডমিশনে যাবা, তখন যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবে তখন 2টা, মেডিকেল 6-7টা। তো 6-7টা সববার আসে না, 5-6 ধরতে। তো মোটামুটি তাহলে বুঝতে পারতেছি যে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর এটা হচ্ছে খুবই মনে রাখার মতো একটা অধ্যায়, মানে ভুলে যাওয়ার মতো কিছু নাই। একবার বুঝতে পারলে তুমি যতদিন ইন্টারমিডিয়েট আসো, যতদিন তুমি পড়াশোনার মধ্যে আসো, ইনশাল্লাহ মনে থাকবে, মানে ভুলে যাওয়ার মতো কিছু নাই এখানে। অন্যান্য অধ্যায় যেরকম মুখস্থ একবার না বললে ভুলে যায়, এই অধ্যায়টাতে সেরকম জিনিস খুবই কম, সব কিছুই আয়ত্তে রাখা যায়। তো এই জন্য আমরা রাসায়নিক পরিবর্তন দিয়ে শুরু করতেছি। মানে তোমাদের 2-3টা সিকিউ তুমি একদম কমন পাবা। আমি অবশ্যই বলে দিব যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্য এটা দিয়ে শুরু করা। আর আমরা চাচ্ছি যে তোমাদের অ্যাডমিশন ইন্টারমিডিয়েট যখন পরীক্ষাটা দিবা, এসএসসিতে বসবা, মানে প্রশ্ন দেখে যাতে কমন বুঝতে পারো যে না ভাইয়া যা পড়েছে মোটামুটি এদের মধ্যে আসে, ঠিক আছে। আর এসএসসি যদি থাকো তাহলে একটু কম বইলো, 15-20 মিনিট পর যখন দেখবো একটু বইলো, তখন আমরা ঢাবি নিয়ে একটু কথা বলবো তাইলে ডিটেনে, কারণ কেমিস্ট্রি ঢাবিতে একটু ঝামেলা করে, অ্যাডমিশনে পুরোটাতেই ঝামেলা করবে। তো একটু বলবো আর কি, যদি এসএসসি 21 থাকো। আর 22 থাকলে 22-দের সাথে আরও অনেক লম্বা পথ চলা। তো আপাতত ওখানে যাবো না তাইলে। তো 8টা 13 বাজে, 3 মিনিট লেট হয়ে গেছে। তো আমরা মনে হয় শুরু করতে পারি এখন। দেখো, প্রথমে আমাদের বইটা খুললে প্রথমে গ্রিন কেমিস্ট্রি নামে একটা টপিক পাবা। তো গ্রিন কেমিস্ট্রি থেকে প্রশ্ন যদি বলি যে কি আসে, এমসিকিউ আসবে হলো এটা। যদি এখান থেকে এমসিকিউ আসে, মোট নীতি কয়টি? 12টি। এমসিকিউটা বেশ কয়েকবার আছে। আর এখন আমি যদি বলি গ্রিন কেমিস্ট্রিটা আসলে কি, মানে এটা পড়াশোনার বাইরে। গ্রিন কেমিস্ট্রিটা এক কথায় হচ্ছে তুমি যে পরিবেশটা
যে রাসায়নিক পদার্থগুলো ইউজ করতেছো এটা যাতে পরিবেশ বান্ধব হয়, এই যে কেমিস্ট্রিটা এখানে আছে এটা না হচ্ছে গ্রিন কেমিস্ট্রি দিছে। ঠিক আছে, তো এটার জন্য 12টা নীতি প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে যেটা মেইন কথা হচ্ছে সেটা হচ্ছে ক্লোরিনকে বর্জন, ক্লোরিনকে বর্জন, এটা হচ্ছে প্রধান কথা। এটা দ্বারা কি বোঝাইলাম, ধরো একটা যৌগ এরকম, এই দুইটা যৌগের মধ্যে আমি যদি বলি যে কোনটা পরিবেশ বান্ধব বা কোনটা গ্রিন কেমিস্ট্রিতে তুমি নিবা, তখন দেখো আমাদের কথা হচ্ছে ক্লোরিনকে বর্জন। এখানে দেখো এই যৌগটাতে আমাদের ক্লোরিন নাই, কিন্তু এটাতে উপস্থিত, তার মানে এটা হচ্ছে আমাদের অধিক পরিবেশ বান্ধব। তো এটা আসলে ওইভাবে সিলেবাসে নাই, মানে টপিক না ওইভাবে বোঝানোর মতো। তো এমনি বললাম যে যদি কোনোখানে দেখো যে ক্লোরিন যৌগটা আছে, তো সেটাকে আমরা মানে সেটাকে গ্রিন কেমিস্ট্রিতে নিব না। গ্রিন কেমিস্ট্রির একটা কনসেপ্ট হচ্ছে ক্লোরিনকে বর্জন। তো এটা হলো যখন দেখবা যে একটা যৌগতে ক্লোরিন আছে একটাতে ক্লোরিন নাই, সেটা থেকে বুঝতে পারলা যে এটা গ্রিন কেমিস্ট্রিতে নিব, যেটাতে ক্লোরিন নেই সেটা গ্রিন কেমিস্ট্রিতে নিব। এমন কিছু যৌগ থাকতে পারে না যেটাতে কোনোটাতে ক্লোরিন নাই, তাহলে সেটাতে কিভাবে বুঝবো যে ওইটার মধ্যে কোনটা গ্রিন কেমিস্ট্রিতে আছে? তো এই জন্য আমাদের সাইকেল মিশাইতে পিডিএফ লাগবে না, হয়তো তোমাদের নোট করতে পারো, কারণ গুরুত্বপূর্ণ কিছু কথা লিখবো, সব কিছু পিডিএফে নাই। তো এখন দেখো আমাদের গ্রিন কেমিস্ট্রির উদ্দেশ্যটা বললাম। এখন আমরা বললাম যে দুইটা যৌগ যদি নিই, দুইটাতেই কোনোটাতেই ক্লোরিন নাই, তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা অধিক পরিবেশ বান্ধব? এই জন্য আমাদের যে দুইটা উপায় আছে, একটা হচ্ছে ডেল ই ফ্যাক্টর, দুই নাম্বারটা হচ্ছে অ্যাটম ইকোনমি। ঠিক আছে, তো একটা হচ্ছে ডেল ই ফ্যাক্টর, একটা হচ্ছে অ্যাটম ইকোনমি। এই দুইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনটা গ্রিন কেমিস্ট্রিতে নিব। কিভাবে বুঝবো? যে এটা অ্যাটম ইকোনমি, এটা যদি বেশি হয় তাহলে সেটা অধিক পরিবেশ বান্ধব। কি বললাম? অ্যাটম ইকোনমি যদি বেশি হয় তাহলে যেটা অ্যাটম ইকোনমি বেশি সেটা হচ্ছে পরিবেশ বান্ধব, আর যদি ডেল ই ফ্যাক্টর কম হয় তাহলে যেটা ডেল ই ফ্যাক্টর কম সেটা হচ্ছে অধিক পরিবেশ বান্ধব। আচ্ছা, মনে একটু গোলাই যাচ্ছে, যেটা অ্যাটম ইকোনমি সেটা হলো যত বেশি তত ভালো, আর যেটা ডেল ই ফ্যাক্টর সেটা হচ্ছে যত কম তত ভালো। ঠিক আছে, তো এই দুইটা কথা দ্বারা কি বোঝালাম? দেখো এটা হচ্ছে বাংলা কথা গেল, এটা দিয়ে তো আর আমরা ম্যাথ করতে পারবো না। এখন ম্যাথটার নিয়মটা কি সেটা একটু বলি, আমরা একটা টপিকে তো থাকবো না। তো অ্যাটম ইকোনমি যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা আমরা বের করতে পারি হলো, উপরে থাকবে হলো তোমার কাঙ্ক্ষিত মৌল, আর নিচে থাকবে হলো তোমার টোটাল যৌগ। তো উপরে থাকবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত মৌল বা যৌগের টোটাল আণবিক ভর, আর নিচে থাকবে হলো তোমার পুরো যৌগের আণবিক ভরটা। এটা হচ্ছে অ্যাটম ইকোনমি বের করি। আর ডেল ই ফ্যাক্টরটা বের করবো হচ্ছে তোমার বর্জ্য, আর নিচে সেম টোটাল। ব্যাস। হ্যাঁ, তো এটা কেমন, হয়তো তোমরা হয়তো অনেকে নতুন এই টার্মটার সাথে, তো একটা ম্যাথ করলে হয়তো বুঝতে পারবা। দেখো, এটা তোমাদের হাজারিনাক স্যারের বই থেকেই করছি। তো এখানে দেখো বলছে যে এটা পুরাতন পদ্ধতি, এটা গ্রিনার পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি কিভাবে বুঝবা কোনটা পুরাতন কোনটা গ্রিনার? ঠিক আছে, গ্রিনার বলতে কিন্তু বোঝাচ্ছি যে কোনটাকে গ্রিন কেমিস্ট্রিতে। আচ্ছা, আমি ইয়েলো বা হোয়াইট ইউজ করতেছি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখো এইভাবে বুঝবো কিভাবে। এখানে দেখো, এখানে আমাদের প্রথমে দেখতে হবে যে প্রধান কাঙ্ক্ষিত মৌলটা কোনটা। যখন তোমাকে এরকম দুইটা ইকুয়েশন দিয়ে রাখবে পরীক্ষায়, দেখবা যে তোমার মেন ইকুয়েশনটা কোনটা। ঠিক আছে, তো এখানে তুমি
বুঝতে পার কিভাবে বুঝবা, দেখো তোমাদের যেটা উৎপাদে এখানে এটা আছে, এখানে এটা আছে, এখানে এটা আছে, আর এখানে এটা। তো তুমি স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো এখানে মেন উৎপাদ হচ্ছে হলো এইটা। তাহলে আমাদের কাঙ্ক্ষিতটা কি, C2H4O। তাহলে আমাদের টোটাল যোগ্যটা কি, টোটাল যোগ্যটা আমি এটা যোগ এটা লিখতে পারি, এটা যোগ এটা যোগ এটা লিখতে পারি। মানে আমাদের কথা হচ্ছে কতগুলো বিক্রিয়ক বা কতগুলো উৎপাদ আমি পাইছি। কতগুলো উৎপাদ পাইছি বলতে দেখো এখানে আমাদের মেন কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে এটা, কিন্তু এগুলো কিন্তু তৈরি হয়েছে, এগুলো কই থেকে পাইছি, এখান থেকে পাইছি। আচ্ছা আমরা অত ঝামেলায় যাব না, ঠিক আছে। আচ্ছা একদম ভালো বলছো যে ক্লোরিন আছে তাই এক হবে না, হ্যাঁ এটা ঠিক। বোর্ডটা সাদা করলে ভালো হয় ভাইয়া। পিডিএফটা তো আমার ব্ল্যাক করা, সাদা ইনশাল্লাহ সামনে প্রথম লাস্ট 2 লেকচারও করা আছে। অর্গানিকের সেকেন্ড থেকে সাদা করবো না, তাইলে এটাতে একটু কষ্ট করো। তো দেখো এটা হচ্ছে কাঙ্ক্ষিত যৌগ হচ্ছে এটা, ঠিক আছে। তো এখন আমাদের এখন দেখবো কিভাবে অ্যাটমিক ইকোনমি বের করব। দেখো অ্যাটমিক ইকোনমি কাঙ্ক্ষিত যৌগ, এখানে কাঙ্ক্ষিত যৌগ এটা, এটার আণবিক ভর কিভাবে বের করব, 2 × 12 যোগ 4 যোগ 16। এটা কেউ কি বুঝতে পারো নাই? না বুঝতে পারলে অবশ্যই বলবা। আর এখন টোটালটা দেখো এখানে কে কে আছে, 2 × 12 যোগ 4 যোগ 71 যোগ 40 যোগ 17 × 2। দেখো এই লাইনটা কি বুঝতে পারছো? হ্যাঁ ফার্স্ট পড়াবো একটু, প্রথম তো। হ্যাঁ এইটা দাঁড়া, এটা থেকে অ্যাটমিক ইকোনমি কত বের হয় একটু বের করবা। আর এখান থেকে যেটা বেশি বের হবে দুইটার জন্য বের করবা, এটা অ্যাটমিক ইকোনমি প্রথমটার জন্য, আর পরেরটা হবে অ্যাটমিক ইকোনমি তৃতীয়টার জন্য। যেটা অ্যাটমিক ইকোনমি বেশি হবে সেটা হচ্ছে গ্রিনার। তারপরে আরেকটা আমি যেটা আমরা বললাম এটা অ্যাডমিশনে থাকবা, শ্বাসটা অনেক বেশি প্রশ্ন আসে, এটা হচ্ছে বর্জ্য। দেখো এখানে বর্জ্য কে কে, ক্যালসিয়াম ক্লোরাইড আর পানি। তো ক্যালসিয়ামের জন্য 40, ক্লোরাইডের জন্য 71 যোগ পানির হলো 18, আর নিচে হচ্ছে তোমার টোটাল যৌগ, মানে এটা সেম। তো এখান থেকে যেটার বর্জ্য যেটার ডেলি ফ্যাক্টর কম হবে সেটা বেশি গ্রিনার। আচ্ছা এটা আমরা স্কিপ করি, তাহলে এটা কারো সমস্যা আছে? আচ্ছা এটা মনে হয় কারো সমস্যা নাই, একটু সমস্যা থাকলে বলবো অবশ্যই। আচ্ছা আমরা বিক্রিয়ার প্রকারভেদে এখন যাব। তো বিক্রিয়ার প্রকারভেদ বলতে বোঝাচ্ছি যে বিক্রিয়া আসলে কয় প্রকার হয়। তো আমরা সার্বিকভাবে প্রতিটা বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া বলতে কি বোঝাচ্ছি, একমুখী বিক্রিয়াটা হচ্ছে যেটা হলো ধরো এ বি, যেটাতে শুধু এ থেকে বি উৎপন্ন হবে, কখনো বি থেকে এ উৎপন্ন হতে পারবে না। এটা মানে কি বোঝাচ্ছি, শুধু সম্মুখমুখী রিয়াকশন আছে কিন্তু ব্যাক রিয়াকশন নাই। যখন তুমি উভমুখী রিয়াকশনে যাবা, এটা তুমি জানো, এটা ভেবে বোঝানো হয় এ থেকে বি, আবার বি থেকে এ তৈরি হতে পারে। উভমুখী বিক্রিয়ার কিছু শর্ত আছে। উভমুখী বিক্রিয়াটা যেমন ধরো এটা হলো উভয় দিক থেকে আসতে পারে, উভয় দিক থেকে আসতে পারে। 2 নাম্বারটা হচ্ছে এটা কখনো সম্পন্ন হয় না। হ্যাঁ এই 2 নাম্বার পয়েন্টটা গুরুত্বপূর্ণ। এটা থেকে এসএসসি খ নম্বরের জন্য এটা আসে যে উভমুখী বিক্রিয়া যে কখনো সম্পন্ন হয় না, এটা কিভাবে প্রমাণ করবা এটা আমরা দেখাবো। তো এখানে বিক্রিয়ার প্রকারভেদে তেমন কিছু নেই, এটা একমুখী আর উভমুখী। এমনি কনসেপ্টটা দেখো যে একমুখী হচ্ছে সবসময় সম্মুখমুখে যায় বা সবসময় ব্যাক আসে, কিন্তু উভমুখীতে একসাথে উভয়মুখী বিক্রিয়া চলে, সম্মুখমুখী চলে, পশ্চাৎমুখী চলে। তো দেখো এখন এখান থেকে 2টা তোমাদের জন্য এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এমসিকিউ প্লাস খ নাম্বার, যে সকল একমুখী বিক্রিয়া উভমুখী, এটা কিভাবে প্রমাণ করবা, এটা মানে এটার ব্যাখ্যা দিবা কিভাবে। তো দেখো সকল একমুখী বিক্রিয়া উভমুখী, এটা কিভাবে ব্যাখ্যা করবা, এটা তোমাদের হাজার নেক্সারের বই আছে, অন্যান্য বইও আছে। আচ্ছা বই নিয়ে একটু শেষে কথা বলবো, এটা একটু মনে করে দিও। তো সকল একমুখী বিক্রিয়া উভমুখী, এটা দ্বারা বোঝাচ্ছি যে তুমি যেগুলো আমরা সার্বিকভাবে যে বিক্রিয়াগুলো দেখতেছি, এটা হচ্ছে মনে হচ্ছে সার্বিকভাবে মনে হচ্ছে যে এটা একমুখী, কিন্তু এই বিক্রিয়াগুলোতে তুমি যদি মানে কয়েকশো বছর রেখে দাও, দেখবা যে আবার ব্যাক রিয়াকশন হচ্ছে। এটা কিভাবে প্রমাণ করতে পারি, তোমরা কাজ হয়তো পড়ছো
কাজ যখন আমরা অনেক দিন রেখে দেই তখন আস্তে আস্তে কাজটা গলে যায়। এটা কি রিয়াকশন? তুমি প্রথমে সলিডিফিকেশন করছো, মানে তরলকে, কাজ কিন্তু তরলকে তুমি সলিড করছো। আপাত দৃষ্টিতে সলিড মনে হইলেও যখন তুমি কয়েকশো বছর রেখে দিবা আস্তে আস্তে সেই সলিড থেকে আবার লিকুইডে ফিরে আসবে। তো এই জন্য বলা হয় সকল একমুখী বিক্রিয়া বহুমুখী। কিন্তু আমাদের সময়ের যে কালটা, মানে বিক্রিয়া যে রেট, এই রেটটা এতই স্লো, এতই দুর্বল যে আমরা সেটা বুঝতে পারি না। তো এটা হলো সকল একমুখী বিক্রিয়া বহুমুখী, বুঝতে পারছো হয়তো, এটা বইয়ে আছে, এটা এসএসসি খ নং। আর উভমুখী বিক্রিয়াকে একমুখী, এটা অনেকবার আছে। তো এটা কিভাবে তৈরি করতে, কিভাবে করতে পারবা? এটা এক নাম্বারটা হচ্ছে তুমি যে পাত্রে নিলা, যেমন তুমি ধরো একটা আবদ্ধ পাত্রে রিয়াকশন করতেছো, সেটা আবার ব্যাক রিয়াকশন হয়ে চলে আসতেছে, তাহলে তুমি সেটাকে যদি খুলে দাও, মানে বদ্ধ পাত্রকে খোলা রেখে, এটা একটা উপায়। মানে তোমার যে রিয়াকশনগুলো আছে সেটা হচ্ছে যদি বদ্ধ পাত্রে করে রাখো তাহলে তুমি সেটাকে খুলে দিবা, তাহলে যে ব্যাক রিয়াকশনটা হচ্ছিল সেটা হবে না। তারপর আরেকটা উপায় আছে, সেটা কি? আরেকটা হচ্ছে তোমার যে কাঙ্ক্ষিত উৎপাদ সেটাকে তুমি ওই জায়গা থেকে সরিয়ে নিবা। যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। তো দেখো এটা থেকে এটাকে যদি তুমি এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু গ্যাস, এটা যদি বদ্ধ পাত্রে থাকে তাহলে কিন্তু এটা উড়ে যেতে পারবে না, কিন্তু যখন তুমি খুলে দিবা এটা উড়ে যাবে। এটা উড়ে যাওয়া মানে কি? শুধু ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতে পারবে না, এই জন্য বদ্ধ পাত্রে খোলা রাখা। আবার এখানে তোমার মেন উৎপাদ ধরো ক্যালসিয়াম অক্সাইড, এটাকে তুমি যদি সরিয়ে নাও, সরিয়ে নেব, তাহলে কি হবে? তাহলে ক্যালসিয়াম অক্সাইড নাই, শুধু কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতে পারবে না। তো এই জন্য একটা উপায় হচ্ছে উৎপাদকে সরিয়ে নিব। আরেকটা আছে, সেটা হচ্ছে যেগুলো অধক্ষেপ পাওয়া যায়, অধক্ষেপগুলোকেও যদি আমি সরিয়ে নিই তাহলেও আর উভমুখী বিক্রিয়াকে একমুখী হতে পারবে না। আচ্ছা, এগুলো বাংলা কথা, এগুলো হয়তো বুঝতে পারবা, আমরা একটু আগাই, ক্লাসটা লেন্দি হয়ে যাবে না হলে। এখান থেকে হলো তোমাদের প্রধান যে টপিক, মানে একটু বোঝার মতো জিনিসপাতি, বিক্রিয়ার হার। এখান থেকে অ্যাডমিশনে বেশ কমন পাবা, ইন্টারমিডিয়েটে খুব বেশি হয়তো কমন নাই, শুধু সংজ্ঞা টঙ্গা দিয়ে শেষ করে দিবে। তো এখানে একটু কথা আছে, বিক্রিয়ার হারটা আসলে কি। তো দেখো বিক্রিয়ার হারটা হচ্ছে, আচ্ছা এখানে দেখো, এটা আগে বলি, ধরো এ প্লাস বি সি প্লাস ডি, মানে এ আর বি রিয়াকশন করে সি আর ডি উৎপন্ন করতেছে। তো এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হারটা কি হবে? বিক্রিয়ার হারের সংজ্ঞাটা কি আসলে? বিক্রিয়ার হার বলতে আসলে বোঝায় যে প্রতি একক সেকেন্ডে, মানে একক সেকেন্ডে তোমার কতটুকু কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, মানে ঘনমাত্রাটা কতটুকু চেঞ্জ হচ্ছে, সেই যে হার সেটাকে বলা হয় বিক্রিয়া হার। আবার যদি রিপিট করি, তোমার প্রতি সেকেন্ডে কতটুকু কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, ঘনমাত্রা কতটুকু চেঞ্জ হচ্ছে, ঘনমাত্রা পরিবর্তনের যে হার সেটাকে বলা হয় বিক্রিয়ার হার। এখন দেখো ঘনমাত্রার পরিবর্তনটা কার কার হতে পারে? এ আর বি, এরা বিক্রিয়ক, এদের হতে পারে, বিক্রিয়কের হতে পারে। সি আর ডি কি? উৎপাদেরও কিন্তু হতে পারে। কি পরিবর্তন দ্বারা কি বোঝাচ্ছি? হয় বাড়বে না হয় কমবে। এখন যদি আমি বিক্রিয়কের সাপেক্ষে নির্ণয় করি তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কি হবে? কমবে, তাই না? তাহলে বিক্রিয়ক কি হবে? কমবে। কিন্তু উৎপাদ কি হবে? উৎপাদ বাড়বে। তাহলে যখন আমরা বিক্রিয়কের সাপেক্ষে করব তখন সামনে তুমি একটা দেখবা, যখন এটার জন্য যদি রেট বের করি, আর ইকুয়াল টু ডি অফ এ বাই ডিটি, কিন্তু সামনে একটা মাইনাস দিতে হয়। এই মাইনাস দ্বারা আমি কি বোঝাচ্ছি? এটার কোনো মানে ক্যালকুলেশনে আসবে না, কিন্তু এটা মাইনাস দ্বারা বোঝাচ্ছি বিক্রিয়কেরটা কমতেছে। যখন তুমি উৎপাদের জন্য বের করবা তখন কি লিখবা? ডিসি বাই ডিটি, ঠিক আছে? কিন্তু এখানে প্লাস, এখানে মাইনাস হবে না, কারণ কি? কারণ এটা হচ্ছে বাড়তিছে, ঠিক আছে? তো এগুলা বাংলা কথাবার্তা তোমরা বুঝতে পারো। আচ্ছা, তো এখান থেকে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে বিক্রিয়ার হারের একক। হ্যাঁ, বিক্রিয়ার হারের একক, এটা মোটামুটি আসে, এটা আসে এমসিকিউ, ঠিক আছে? তো বিক্রিয়ার হারের একক, বিক্রিয়ার হারের এককটা যদি আমি সাধারণভাবে বলি, দেখো উপরে আছে হলো ঘনমাত্রা, মোল পার লিটার, আর নিচে আছে হচ্ছে হলো সেকেন্ড। তো এটা থেকে আমরা মনে হয় একটা বের করতে পারবো, মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে?
আবার মোল পার লিটারকে কি লিখতে পারি, মোলারিটি লিখতে পারি, এম বড় হাতের এম, এম পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অরিজিনাল মানে যেটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য। এটা অর্ডারটা এখনো যায় নাই, অর্ডার হয়তো পরে যাব। এখন হালকা পাতলা একটু মনে রাখো যে যখন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, আমরা বইয়ে যতগুলো করছি সবগুলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে। বইয়ে যতগুলো তোমাদের সংজ্ঞা দেওয়া আছে, যতগুলো হার দেওয়া আছে, সব ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য। তো তাহলে বিক্রিয়ার হারের এককটা কি হবে, মিটার পার মোল পার সেকেন্ড, বা মোল পার লিটার পার সেকেন্ড, বা এটা হচ্ছে মোলারিটি পার সেকেন্ড। তো হ্যাঁ, এখান থেকে আরেকটু একটু পড়তে হবে বিক্রিয়ার হার সমীকরণ। হার সমীকরণ এটা হচ্ছে বুয়েট, টিউ, শাস্ট এসব টাইপের জন্য। এটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের এসিসি একাডেমিকে খুব একটা যে ইম্পর্টেন্ট সেটা না, কিন্তু হার সমীকরণটা অ্যাডমিশনে অনেকবার আসবে, সেটা বলে দিচ্ছি। তো পড়াবো না একটু বলো, একটু কমেন্টটা দেখি। আর বুঝতে পারতেছো কি না, স্লো হচ্ছে না, খারাপ ভয়েস আনক্লিয়ার, বা বুঝতে পারতেছো না কিছু একটু বলো, আমি 1 মিনিটের জন্য একটু দেখি। হ্যাঁ, মুস্তাফিজুর বলছো মোল পার আওয়ার হবে কিনা। আমাদের আওয়ারটা হচ্ছে কোনো স্ট্যান্ডার্ড একক না, আমরা এখানে স্ট্যান্ডার্ড একক ইউজ করতেছি। মোল পার সেকেন্ডটি এই জন্য দিচ্ছি, মোল পার লিটার পার সেকেন্ড, কারণ আমাদের টাইমের স্ট্যান্ডার্ড একক হচ্ছে হলো সেকেন্ড, বুঝছো। আর আমি আসলে অফলাইনে হয়তো পড়াইছি, অনলাইনে তোমাদের সাথে হয়তো প্রথম, তো হয়তো ঠিক মতো এক্সপ্লেন করতে পারতেছি বা পারতেছি না, তো একটু কনসিডার করো। আস্তে আস্তে হয়তো ইমপ্রুভ হবে, তোমাদের হয়তো উপকার খুব একটা হবেও না, আবার হতেও পারে, কিন্তু ইমপ্রুভমেন্টটা হবে হয়তো আমার। তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকতে পারো। আর আজকে প্রথম ক্লাস, আজকে একটু এক্সপেকটেশন রাখছো, এটার জন্য ধন্যবাদ তোমাদেরকে। যদি এক্সপেকটেশন পূরণ না হয় তাহলে নেক্সট ক্লাস থেকে জয়েন করা দরকার নেই, কারণ যদি তোমার উপকার না হয় তাহলে এখন সময় নষ্ট করার সময় তোমাদের নাই। আমি বলবো না যে তোমাদের ভালো না লাগলেও ক্লাসগুলো করো, তোমাদের যদি উপকার হয় তাহলে করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবেই পড়াচ্ছি। আর দেখো, তাহলে বিক্রিয়ার হার সমীকরণ এটা কি আচ্ছা, সাজিদ বলছো একটু স্লো কথা বলো, স্লো কথা বললে তাহলে শেষ করতে পারবো না। আচ্ছা, আর তাও আস্তে আস্তে কথা বলতেছি। আচ্ছা, হার সমীকরণটা একটু হালকা বলি, খুব বেশি পড়াবো না, একটু হালকা, ঠিক আছে। হার সমীকরণটা কি, ধরো যে সমীকরণটা দেখে তুমি হার সম্পর্কে বিস্তারিত একটা ক্লিয়ার কনসেপ্ট পেতে পারো। আচ্ছা, বিক্রিয়ার হার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বলতে কি বোঝাইলাম, মানে বিক্রিয়াটার কতটুকু এগোচ্ছে, কতটুকু পিছোচ্ছে, মানে বিক্রিয়ার ঘনমাত্রা কতটুকু কমলো, উৎপাদের ঘনমাত্রা কত বাড়লো, সেটা সম্পর্কে একটু ধারণা পাবা। তো এগুলো কঠিন কথাবার্তায় না যাই, দেখো এটা ধরো একটা বিক্রিয়া এ বিবি থেকে সি, হ্যাঁ ধরো এটা একটা রিয়াকশন, এখানে এ দ্বারা বোঝাচ্ছে হলো কত মোল করে রিয়াকশন, আর এটা হচ্ছে বিক্রিয়ক, বিটা হচ্ছে কত মোল, বিটা হচ্ছে বিক্রিয়ক, সেম ভাবে সিডি। তো এখন আমাকে প্রশ্ন বললো যে এই বিক্রিয়াটার জন্য হার সমীকরণটা বের করো, ঠিক আছে। তো হার সমীকরণটা এখন কিভাবে বের করব, এটা খুবই একটা মানে সহজ জিনিস, কিন্তু পরীক্ষায় যদি হুট করে আসে হয়তো বুঝতে পারবে না। দেখো এখানে আমরা প্রথমেই বলছি যে প্রতি মোল কত সেকেন্ডে চেঞ্জ হয়। এখানে আমাদের আছে কত মোল, এ মোল না, আমাদের দরকার কি প্রতি মোল। এই জন্য প্রথমে আগে কি করবো, 1/a লিখবো। 1/a কেন লিখতে হয়তো বুঝতে পারছো, আমাদের দরকার প্রতি মোল, আমাদের আছে হলো এ মোল, এই জন্য 1/a করে নিলাম, এটা হলো প্রতি মোলের জন্য। এখন এটা কতখানি চেঞ্জ হচ্ছে, ডি অফ এ বাই ডিটি, ঠিক আছে, এটা একটু চেঞ্জ হচ্ছে। আমরা প্রথমেই হয়তো বলছিলাম যে এটা হলো কমতিছে, এই জন্য আমরা সামনে কি দিব, মাইনাস, ঠিক আছে। তো এটা হচ্ছে কার জন্য গেল, এর জন্য বিক্রিয়ার হার গেল। সেম ভাবে তুমি বিক্রিয়ার জন্য 1/b লিখতে পারো, 1/b ডিবি বাই ডিটি, এটা সামনে একটু মাইনাস দিব। এখন বিক্রিয়ার হার
যে পরিমাণে এ কমতেছে সেই পরিমাণে বি কমতেছে। এটা কেন সমান দিতে হবে? এটা কেন দিব সমান বলো তো? দেখো আমরা প্রতি মোল করছি, কারণ একটা বিক্রিয়ায় তোমার বিক্রিয়ক প্রতি মোল যে পরিমাণ চেঞ্জ হবে, অন্য বিক্রিয়কটাও সেম ভাবে চেঞ্জ হবে, সেম ভাবে তোমার উৎপাদও ওইভাবেই উৎপন্ন হবে, না হলে তো সাম্য অবস্থায় থাকলো না। ঠিক আছে, ইকুয়াল টু লিখবো কি 1/d dt/dt। তো এটা হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ। তো এখানে এটা পুরোটাই লিখতে হবে যখন তুমি বিক্রিয়ার হার সমীকরণ লিখবা। তো এটা বুয়েট 18-19-এ আসছিল এটা। তো এটা থেকে ম্যাথ আছে, তো এটাতে অত বেশি জোর দিলাম না, এটা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা ইন্টারমিডিয়েটে একটু হালকা ধারণা রাখতে পারো। আর এটা থেকে ম্যাথ আসে অন্যরকম, তো ম্যাথে ওইভাবে আর গেলাম না। তো এখানে আরেকটা এখন হচ্ছে বিক্রিয়ার হার, বিক্রিয়াক্রমটা একটু পরে পড়াই যদি সময় থাকে। বিক্রিয়াক্রমটা এটা অ্যাডমিশনের জন্য। এখন বিক্রিয়ার হারের উপর প্রভাব। তো এই টপিক থেকে মোটামুটি প্রশ্ন আসবে। তো বিক্রিয়ার হারের উপর প্রভাব, বিক্রিয়ার হারের উপর কার কার প্রভাব আছে? বিক্রিয়ার হারের উপর প্রধান যে প্রভাবটা আছে তা হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রা, আরেকটা হচ্ছে চাপ, আরেকটা ঘনমাত্রা। তো চাপ ঘনমাত্রা মোটামুটি তেমন প্রশ্ন আসবে না, আসবে হলো তাপমাত্রা থেকে। তো তাপমাত্রার মাঝখানে এখন বুঝতে হলে আগে সক্রিয় শক্তিটা বুঝতে হবে। সক্রিয় শক্তিটা কি? দেখো কোন একটা বিক্রিয়া, ধরো এ থেকে এ প্লাস বি, ধরো সি উৎপন্ন হইলো। তো এখন তোমাকে এ আর বি থেকে সি তৈরি করতে একটা মিনিমাম একটা এনার্জি তোমার বাইরে থেকে তোমাকে দিতে হবে। এখন যে মিনিমাম একটা এনার্জি দিতে হবে, সেই মিনিমাম এনার্জিটা আমার হচ্ছে সক্রিয় শক্তি। এটা হচ্ছে যদি তুমি বাংলা কথা বলো, মানে কোনো বইয়ের ভাষা যদি না বলো, একটা মিনিমাম যে তোমার অ্যামাউন্ট এনার্জিটা দিবা তুমি একটা বিক্রিয়া সংঘটিত হতে, সেই মিনিমাম এনার্জিটাকে বলা হচ্ছে সক্রিয় শক্তি। তার মানে সক্রিয় শক্তি হচ্ছে মিনিমাম এনার্জি। তো এখন এ থেকে বি সি তৈরি হলো। তো এটার জন্য বই এরকম একটা গ্রাফ দেখবা। এটা হচ্ছে দেখবা, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। এখন সক্রিয়ণ শক্তিটা কোনটা? সক্রিয়ণ শক্তিটা সবসময় কাউন্ট করতে হয় হলো বিক্রিয়কের সাপেক্ষে। সক্রিয় শক্তি সবসময় কাউন্ট করবো বিক্রিয়কের সাপেক্ষে। তো এটা হলো আমাদের বিক্রিয়ক। দেখো এই একটা এটা হলো তোমার কি মিনিমাম এনার্জি, তারপরে উৎপাদ তৈরি হয়েছে, তার মানে এইটুকু হচ্ছে তোমার সক্রিয়ণ শক্তি। এটা হয়তো অতভাবে আঁকতে পারলাম না, তো এটা এই গ্রাফটা দেখবা, এখন হয়তো বুঝতে পারবা। তো এটা এখানে মনে রাখবা হলো বিক্রিয়কের সাপেক্ষে তৈরি করতে মাপতে হয়, আর হচ্ছে মিনিমাম এনার্জি। ঠিক আছে, তো এটা হলো সক্রিয় শক্তি সম্পর্কে একটা হালকা আইডিয়া। তো এক্ষেত্রে কিছু গ্রাফ তোমাদের একটু শিখতে হবে। একটা হচ্ছে চাপ উৎপাদের জন্য, একটা তাপ হারের জন্য সক্রিয় শক্তির গ্রাফটা কিরকম হবে। ঠিক আছে, তো একটু হালকা পাতলা বলি। আজ এগুলো হলো অ্যাডমিশনের জন্য, বুঝছো? এগুলো তোমাদের ওইভাবে যে কমন পড়বে ইন্টারমিডিয়েটে তা না। তোমরা যদি না চাও তাহলে শিখাবো না। দেখি একটু হালকা কমেন্ট দেখি তোমরা। আচ্ছা, এটা বিস্তারিত আছে, একটু সিলেবাস তোমরা একটু বলো তো। এটা কি ফুল পড়াবো? মানে সক্রিয় শক্তির যে গ্রাফগুলো আছে একটু হালকা দেখাই দিব নাকি স্কিপ করব? হ্যাঁ, তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী করতেছি, কিন্তু শর্ট সিলেবাসে ধরো লেখা আছে যোগ। ধরো যোগ করা বলছে তো যোগ করা শিখতে হবে। এখন যোগ করা শিখতে হলে তো আগে তোমাকে সংখ্যা চেনাতে হবে। তো এই জন্য একটু হালকা পাতলা বলতে হচ্ছে, বুঝছো? হ্যাঁ শান্তিতে দেখছি, তোমার কমেন্ট আর দরকার নাই করার। হ্যাঁ আচ্ছা, একটু হালকা বলি, ঠিক আছে? সক্রিয় শক্তির যে গ্রাফটা আছে এটা হচ্ছে, হ্যাঁ এটা দেখো একটু হালকা বলি, তাপ উৎপাদী আর তাপ হারির জন্য।
এই দুইটা একটু খুব একটা যে কঠিন তা না। আমরা তাপ উৎপাদনের জন্য কি জানি, আমাদের কি হবে, তাপ লাগবে না উৎপন্ন হবে, তাপ লাগবে। তাপারির জন্য আমাদের তাপ দেওয়া লাগবে, এটার জন্য ডেল এক্স কি হবে, নেগেটিভ। এগুলো আমরা 19 থেকে জানি। আর এক্ষেত্রে ডেল এইচ পজিটিভ। ঠিক আছে, তো তাপ উৎপাদী। তো দেখো এটার জন্য যদি আগে আমরা গ্রাফটা আঁকি, দেখো তাপ উৎপাদীর মানে কি, দেখো আমাদের বিক্রিয়কে যা তাপ ছিল, ঠিক আছে। আচ্ছা, ডেল এইচটাকে কিভাবে বের করে বলো তো? বিক্রিয়ক থেকে উৎপাদ বিয়োগ করে না উৎপাদ থেকে বিক্রিয়ক করে? একটু বলো তো, এটা একটু দেখাই। মানে তাপ যেটা ডেল এইচ বের করি এনথালপি, সেটা বিক্রিয়ক থেকে উৎপাদ বিয়োগ করি, উৎপাদ থেকে বিক্রিয়ক করি। আচ্ছা, হয়তো বুঝতে পারো নাই। আচ্ছা দেখো, এটা এটা ধরো আমাদের বিক্রিয়ক। দেখো বিক্রিয়কের যে পরিমাণ শক্তি ছিল সেটার থেকে যদি উৎপাদের শক্তি কম থাকে, তাহলে তো আমি মানে তাপটা উৎপন্ন হিসেবে পাবো, তাই না? ধরো এটা বিক্রিয়কের শক্তি, এদিকে ধরো ই মানে এনার্জি, এটা ধরো বিক্রিয়কের গ্রাফ, এটা বিক্রিয়কের গ্রাফ। তাহলে এটা ধরো এই পরিমাণ শক্তি ছিল আমার বিক্রিয়কে, তাহলে এর থেকে যদি আমি কম পাই, তাহলে তো আমাদের তাপ উৎপাদে রিয়াকশন হবে, তাই না? নাহলে তো তাপ আমরা বাইরে থেকে আরো দিতে হবে যদি আরো বেশি শক্তি থাকে, এই জন্য উৎপাদ হবে এলো এর থেকে নিচে। এটা হলো এর গ্রাফ ছিল, এটা হলো বিক্রিয়কের লাইন, এটা হলো উৎপাদের লাইন। ঠিক আছে, কেন নিচে দিলাম? কারণ যদি উৎপাদের শক্তি কম না হয়, তাহলে তো সেটা তাপ উৎপাদী হবে না। কারণ তাপ তুমি যদি বর্ধন করতে চাও, তাহলে তোমার বিক্রিয়কে বেশি শক্তি থাকতে হবে। তো এইটা গ্রাফটা এরকম হয়। এখন কথা হচ্ছে মিনিমাম এনার্জি কোনটা, এইটা। এখন এটা কার সাপেক্ষে মাপবো, এই লাইনের সাপেক্ষে নাকি এই লাইনের সাপেক্ষে? আমার প্রথমে একটা কথা বলছিলাম, সবসময় বিক্রিয়কের সাপেক্ষে মাপতে হয়। এই জন্য এটা হচ্ছে ই এ মানে অ্যাক্টিভেশন এনার্জি। আর ডেল এইচটা কতটুকু হবে, এটা থেকে এটা এনার্জি গ্যাপ, এটুকু হচ্ছে ডেল এইচ। তো সেম ভাবে তাপারের জন্য আঁকতে পারবো। এক্ষেত্রে উৎপাদেরটাই বেশি হবে, এটা হলো বিক্রিয়ক, উৎপাদে বেশি শক্তি লাগে জন্যই আমাদের তাপ বাইরে থেকে দিতে হয়। তাহলে এটার অ্যাক্টিভেশন এনার্জি কোনটা হবে, এটা। আর ডেল এইচটা কোনটা হবে, এটা। ঠিক আছে, তো গ্রাফ মোটামুটি এইটুকুই, আর পাতলা বই থেকে বুঝতে পারবা। এখন হচ্ছে বিক্রিয়ার হারের উপর প্রভাবের, এখন আমরা মেন যেটা কথা সেটা হলো তাপমাত্রা। তো তাপমাত্রা বুঝতে হলে আসলে তিনটা জিনিস পড়া লাগে, আরএনএর সমীকরণ, সক্রিয় শক্তি আর গ্রাফ। সক্রিয় শক্তি সম্পর্কে হয়তো হালকা পাতলা বুঝতে পারছো, ডিটেলসে পড়াতে পারতাম কিন্তু সময় হবে না। তো যাই হোক, একটু হালকা পাতলা বুঝলেই হলো যে মিনিমাম এনার্জি লাগে, আর তাপ উৎপত্তি তাপের জন্য দুইটা গ্রাফ করলেই হবে। এখন আরএনএর সমীকরণ, এটা থেকে ম্যাথ আসবে। তো আরএনএর সমীকরণটা ছিল এরকম যে কে ইকুয়াল টু পি জেড ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। ঠিক আছে, তো এটা ছিল আমাদের আরএনএর সমীকরণ। তো এটাকে যদি আমরা মডিফিকেশন করি, তাহলে এরকম একটা সমীকরণ আসে, লং না লিখে লন লিখে, লন কে ইকুয়াল টু মাইনাস এ বাই আর টি যোগ লন এ। এখানে এটা কি, এটা হচ্ছে আরএনএ ধ্রুব, তো এটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে একটু। তো এটাকে আরেকটু মোটিভেশন করলে যখন তুমি দুইটা বিক্রিয়ার মধ্যে সম্পর্ক চাবা, এটার সাথে পাবা। তো এটা হচ্ছে লন কে টু বাই কে ওয়ান ইকুয়াল টু এ বাই আর এই ফর্মুলা থেকে মোটামুটি ম্যাথ হবে। তো এটা একটু মনে রাখতে হবে।
এখন হচ্ছে বিক্রিয়ার হারের প্রভাব, সেটা থেকে একটু ম্যাথ দেখাই। দেখো এখানে কিভাবে প্রশ্ন আসবে আর কি, এটা এসএসসির জন্য গুরুত্বপূর্ণ। দেখো এখানে একটা বিক্রিয়া দিয়ে রাখছি, এখানে বলতেছে বিক্রিয়ার ক্ষেত্রে এটা একটা টেম্পারেচার দেওয়া, একটা টেম্পারেচার দেওয়া। ধরো এটা T1, একটা T2। বিক্রিয়ার হার ধ্রুবকের মান যথাক্রমে এটা তাহলে কি দেওয়া আছে, এটা K1, এটা K2। তাহলে বলতেছে সক্রিয় শক্তি কত, মানে ইএ ইকুয়াল টু হোয়াট। তো আমরা ফর্মুলাটা জানি, ফর্মুলাটা হচ্ছে লন K2 বাই K1 ইকুয়াল টু ইএ বাই RT, সরি T1 T2। এক্ষেত্রে অবশ্যই T1 T2 কেলভিনে রাখতে হবে। কেলভিনে, তো এখান থেকে K2 K1 এর মান বসে দিবা, এতে E এর মান বের করতে পারবা। আর R এর মানটা এখানে কি হবে, R এর মানটা হচ্ছে 8.314। আচ্ছা এগুলা ম্যাথ পারবা, এগুলা তেমন ইজি না। তো এখান থেকে এটা একটু দেখো, গ্রাফ থেকে এটা একটু দেখাই। এটা আমরা যেটা মেইন ফর্মুলা পাইলাম, লন K ইকুয়াল টু মাইনাস ইএ বাই আর 1/t প্লাস লন এ। দেখো এটাকে আমরা রিলেট করতে পারবো, এটা ধরো y ইকুয়াল টু এটা, তাহলে কি হবে, এটা দেখো একটা ধ্রুবক, এই ধ্রুবককে আমরা বলবো হলো m, তাহলে 1/t, এটাকে ধরো x, তাহলে এটা হলো আর একটা ধ্রুবক c, তাহলে এটা y প্লাস mx প্লাস c। এই টাইপ কখন হচ্ছে, যখন আমরা y কে ধরছি লন কে, আর x কে ধরছি 1/t, আর mটা হচ্ছে ঢালকে ধরছি মাইনাস ইএ বাই আর। ঠিক আছে, তো এইটা থেকে ম্যাথ করবো। দেখো আমার গ্যাসীয় অবস্থায় বিভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবক শেষে লন কে বনাম টি ইনভার্স, মানে এটা লন কে, এটা টি ইনভার্স, এই বনাম গ্রাফ অক্ষণ করে প্রাপ্ত সরলরেখার ঢাল পাওয়া গেল এইটা, তার ঢাল ইকুয়াল টু কত, এটা। তাহলে ইএ মাইনাস ইএ বাই আর কত লিখবো, ইএ বাই আর ইকুয়াল টু লিখবো 2.24 10⁴ K। ঠিক আছে, তো এখান থেকে ইয়ার মানটা এর সাথে শুধু আর গুণ করে দিলেই আমরা ইয়ার মান পাচ্ছি, এটা জুলে পাবো। তো দেখো তো এটা বুঝতে পারছো কিনা, নাহলে আমি পরের স্লাইডে যাবো, না একটু আগে দেখবো। আচ্ছা দেখতে পাচ্ছিস না, আচ্ছা তাহলে আমরা কন্টিনিউ করি। তাহলে বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাবটা কি আরএন এর দ্বারা ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে চাপ, আর একটা হচ্ছে ঘনমাত্রা, এগুলো তেমন নাই। এখানে হচ্ছে চাপের সাথে আর ঘনমাত্রা সমানুপাতিক, চাপের সাথে সরি ঘনমাত্রা হতো ঘনমাত্রার সাথে আর সম্পূর্ণ সমানুপাতিক। তো এখন হচ্ছে প্রভাবক, এখান থেকে এমসিকিউ আসবে। এসএসসি আর অ্যাডমিশনের জন্য এটা আসবে, ধরো একটা এমসিকিউ মোটামুটি শিওর ধরতে পারো। তো এখান থেকে ধনাত্মক ঋণাত্মক এগুলোর উদাহরণগুলো লাগবে, এগুলা বিস্তারিত লাগবে না। তো ধনাত্মকটা হচ্ছে কি, যেটা যে প্রভাবক তোমার বিক্রিয়ার গতি বাড়াবে সেটা ঋণাত্মক, সেটা হলো গতি কমাবে, সেটা অটো বা সেটা হচ্ছে যে বিক্রিয়া তৈরি হবে সেই বিক্রিয়াকেই প্রভাবিত করবে। আবেষ্টটা কি, ধরো একটার সাথে রিয়েকশন করে হচ্ছে না, কিন্তু তুমি যদি আরেকটা তৃতীয় একটা মৌল নাও, সেটার সাথে আবার রিয়েকশন হচ্ছে,
তো তিনটা মিলে একটা রিয়াকশন করবা। আচ্ছা, এটা বিস্তারিত বুঝতে হবে না, এমনি উদাহরণগুলো করবা। তো ধনাত্মকটার উদাহরণ হবে হলো ম্যাঙ্গানিজ অক্সাইড, ঋণাত্মকটার কি হবে H3PO4, অটো প্রভাবকটা হচ্ছে Mn2+, এটা বেশি ইম্পর্টেন্ট। আবিষ্ট প্রভাবকটা হচ্ছে সোডিয়াম সালফেট। প্রোমোটারটা হচ্ছে যেটা ধরো বিক্রিয়াকে প্রভাবিত করে কিন্তু নিজে বিক্রিয়া সেসব মানে বিক্রিয়ায় নিজে অংশগ্রহণ করে না কিন্তু প্রভাবিত করে। প্রোমোটর অন্য একটা প্রভাবককে প্রমোট করবে, এটা হচ্ছে Fe এমো। আর বিষটা হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ, H2O3 আর হচ্ছে প্লাটিনাম। তো এগুলা তো এই দুইটা ধরো, এই দুইটা গুরুত্বপূর্ণ বেশি, এই দুইটা থেকে একটা MCQ আসার সম্ভাবনা বেশি। আর এখানে আরেকটা উদাহরণ প্রকারভেদ দেওয়া আছে, সমসত্ব আর অসমসত্ব প্রভাবন। তো এটা হচ্ছে হোমোজেনাস আর হেটেরোজেনাস। সমসত্ব মানে কি, বিক্রিয়ক, উৎপাদ আর প্রভাবক সব একই স্টেটে থাকবে, যেমন ধরো হয় লিকুইড সবাই, তাহলে হয় গ্যাসিয়াস, বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস, সবাই গ্যাসিয়াস স্টেটে থাকবে। আর অসমসত্ব কি, এক একজন এক স্টেটে থাকবে, বিক্রিয়ক একটা, প্রভাবক একটা। তো এখান থেকে বেশি পড়ানো নেই। তো এখান থেকে আমাদের আর সিলেবাসে হচ্ছে আচ্ছা সাম্য অবস্থা। আচ্ছা, তোমরা একটু ইনশিওর করো নেট সমস্যা আছে কিনা। ঠিক আছে, তো সাম্যাবস্থা। তো এখান থেকে আসলে তোমাদের আজকে যে টপিক, এটাতে পড়ানোর মতো কিছু নাই, এগুলো সব নিজে পড়ার মতো। তো একটু হালকা পাতলা আর কি গাইডলাইনের জন্য আর কি এটা, এই টপিকটা সিলেক্ট করা, নাহলে এগুলো সব নিজে পড়ার মতো জিনিস, এগুলো বোঝানোর মতো কিছু নাই। তো সাম্যাবস্থাটা আসলে কি, যখন সম্মুখ বিক্রিয়ার হার ইকুয়াল টু পশ্চাৎ বিক্রিয়ার হার। হ্যাঁ, যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে, সেটাকে আমরা বলি সাম্যাবস্থা। তো এগুলা, এটা আসলে এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। তো এটা দেখো আমরা কিভাবে বুঝতে পারি। দেখো আমরা দুই রকমের দুইটা গ্রাফ আঁকাইলাম, এখন কোনটা কি দেখো। এটা এই গ্রাফটাতে দেখো, এটা ধরো উৎপাদ ছিল, এটা বিক্রিয়ক। কিভাবে বুঝলাম, কারণ বিক্রিয়কের হার আস্তে আস্তে বাড়বে, উৎপাদের হার আস্তে আস্তে কমবে। তো উৎপাদের হার আস্তে আস্তে কমতে কমতে এ লাইন বরাবর আসলো, আর বিক্রিয়কের হার আস্তে আস্তে বাড়তে বাড়তে এ লাইন বরাবর আসলো, আসে দুইটা এক হয়ে গেল। এক হয়ে যাওয়া মানে কি, কারণ বিক্রিয়ার হার সমান হয়ে গেল, তার মানে এই স্টেট থেকে এই স্টেটটা হচ্ছে আমার সাম্যাবস্থা। আর এটা আমি কি বরাবর আঁকাইলাম, এটা হলো হার সৃষ্টি। আর এটা দেখো, এটাতে দেখো এই ঘনমাত্রা আস্তে আস্তে কমতেছে, এটা ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু এটা এক্ষেত্রে কিন্তু দুইটা এক হয়ে যায়নি। এক হয়ে যায়নি কেন, কারণ উৎপাদ আর বিক্রয়ের ঘনমাত্রা এক হবে না, হতে পারে না এমন না, তুমি এটা এরকম হতে পারে, এটা হতে পারে, কিন্তু জেনারেল স্টেটে দুইটা ঘনমাত্রা সেম হয় না। এই জন্য এটা হচ্ছে, এটা হলো ঘনমাত্রা ভার্সেস টি। তো এগুলো গ্রাফ ওইভাবে ইম্পর্টেন্ট না, এমনি হালকা পাতলা বই আছে, আর এগুলো পড়ানোর মতো কিছু নাই। তো এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে এরপর একটা যে পার্টটুকু আছে কেপি গেছে, এটা বেশি গুরুত্বপূর্ণ। তো এখান থেকে এটা হচ্ছে তোমার, এটা খ মার্কের জন্য। তো খ মার্কের এটাতে এটা কিভাবে ব্যাখ্যা করবা, সাম্যাবস্থা গতিশীল। তো এটার জন্য তোমাদের বইয়ে একটা উদাহরণ দেখবা,
হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে 2HI। তো হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়। তো হাইড্রোজেন আয়োডাইড হ্যালো, হ্যাঁ দেখো এখানে সাম্যাবস্থার কিছু শর্ত দেওয়া আছে, তোমাদের বইয়ে 4টা দেওয়া আছে। এই 4টা শর্ত একটু পড়তে হবে। তো প্রথম কথা হচ্ছে সাম্যের স্থায়িত্ব, বই দিক থেকে সমগমতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রকার ভূমিকাহীনতা। তো 4টার মধ্যে এই 4 নাম্বারটা অনেকবার মেডিকেল আছে যে নিচের কোনটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য, প্রভাবের ভূমিকাহীনতা, মানে সাম্যাবস্থায় প্রভাবের ভূমিকা আছে না, নাই। তো এটা আসে। আর এগুলো একটু পড়তে হবে। সাম্যের স্থায়িত্ব, সাম্যের স্থায়িত্ব বলতে কি বোঝাচ্ছি, যে একটা বিক্রিয়া কখনোই সম্পূর্ণভাবে শেষ হবে না, এটা হচ্ছে অসম্পূর্ণতা। আর স্থায়িত্ব বলতে বোঝাচ্ছি যে তুমি একটা বিক্রিয়া সাম্যাবস্থায় যাবে তখনই যখন বাইরের যে প্রভাব লাশ হাতে নিয়ে এটা বুঝবা। এটা আপাতত এখন বলতেছি না, এটা লাশ হাতে নিয়ে বুঝতে পারবা। আর উভয় দিক থেকে সুগমতা মানে বোঝা যাচ্ছে তুমি যদি একটা উপভোগী বিক্রিয়া নাও, মানে বিক্রয় থেকে উৎপাদ তুমি যদি তৈরি করতে পারো, তাহলে উৎপাদ থেকে বিক্রয়ও তৈরি করতে পারবা। আর একটা বিক্রিয়ার অসম্পূর্ণতা, এটা ক্ষমার্কের জন্য গুরুত্বপূর্ণ। এটা মানে হলো, দেখো এখানে মনে লিখছে উপভোগী বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না। মানে সম্পূর্ণ হয় না কিভাবে বুঝলাম, ধরো এ থেকে এ আর বি মিলে সি প্লাস ডি তৈরি হলো, তো এটার জন্য কে কি হবে, সি ডি এ বি। তো দেখো এটা এটা হলো কি ধ্রুবক। তুমি যদি সম্পূর্ণভাবে সম্পন্ন হইতো, তার মানে কি এ কি হয়ে যাচ্ছে, এ 0, এ বি দুইটা 0, এ আর বি 0 হওয়া মানে কি সামথিং বাই 0 মানে ইনফিনিটি, তার মানে সাম্য ধ্রুবক ইনফিনিটি, যেটা সম্ভব না। আবার ধরো উভয়মুখী বিক্রিয়া যদি সম্পন্ন হয়ে যায়, ধরো ব্যাক রিয়াকশন হচ্ছিল, তাহলে সিআরডি 0 হয়ে যাচ্ছে, মানে 0 বাই সামথিং মানে 0, যেটা সম্ভব না। এটা আসলে এটা দিয়ে ব্যাখ্যা করতে পারবা। কে দিয়ে ব্যাখ্যা করবো, সাম্য ধ্রুবক দিয়ে ব্যাখ্যা করবো, তোমাদের বই ওটা দেওয়া আছে, তো এটা ব্যাখ্যা করতে পারবা। তো এখন আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লা সাতেলীয় নীতি। এখান থেকে মাস্ট থেকেও আসবে ইন্টারমিডিয়েটে। তো এখানে দেখো লা সাতেলীয় নীতি দ্বারা কি বোঝাচ্ছি। তো এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসি যে কোনো বিক্রিয়ায় রাসায়নিক সাম্যাবস্থা থাকাকালীন
যদি বিক্রিয়ার তাপ ও চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন চাপ, তাপ বা ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তো এটা দ্বারা আসলে কি দেখো, প্রশমিত চাপ, তাপ, ঘনমাত্রা, এটা দ্বারা কি বোঝাচ্ছি, ধরো একটা বিক্রিয়া সাম্য অবস্থায় আছে। তো এটা তো বইয়ের ভাষায় গেল। ধরো এটা একটা নদীর তীর, এটা হচ্ছে পার, এদিকে স্রোত যাচ্ছে। তো এখানে একটা পাতা কোনো একটা মাধ্যমে আটকে আছে, কিন্তু এই বিক্রিয়াটা আটকে আছে মানে কি, সাম্য অবস্থায় আছে। তো এখন ধরো এই জঞ্জালটা সরে গেল। সরে গেলে কি হবে, এটা এই পাতাটা এদিকে সরে আস্তে আস্তে এই পারে আসলো। এখন তোমার বাইরে থেকে যদি তুমি কিছু না দাও, তাহলে তো এটা সরবে না। এখন যদি এটা তুমি সরাও, মানে বাহ্যিকভাবে কিছু পরিবর্তন করার ফলে এখন এটা এই দিকে যাচ্ছে, মানে সাম্যাবস্থা এখনো যায়নি। সাম্যাবস্থা যাওয়া মানে স্থির থাকা। তার মানে তোমার এমন কিছু দেয়া লাগবে যেটা এই যে তুমি পরিবর্তন করলা এটাকে প্রশমিত করে, মানে তুমি আরেকটা কোনো একটা লাঠি বা টুকরো দিলা। তো এটাই আসলে সেটা বোঝা যায় সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে, মানে এখানে ধরো লাঠি ছিল, তার মানে এই পাতাটা এখানে এসে আটকে যাবে। মানে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হলো যাতে এই যে পরিবর্তন করলো এটাকে প্রশমিত করে। তো বাংলা কথা হচ্ছে এটা এমনি মুখস্থ করবা। আর যদি বুঝতে চাও, তার মানে চাপ, তাপ, ঘনমাত্রা যদি কোনোটা তুমি পরিবর্তন করো, তাহলে সাম্য অবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যাতে তুমি যে পরিবর্তন করলা এটা প্রশমিত হয়। তো এটা থেকে আসলে প্রশ্ন কিভাবে আসে, তো এটা থেকে আসলে ওইভাবে প্রশ্ন আসে না। প্রশ্ন আসবে হলো এরপরে, মানে তাপ, চাপ বা ঘনমাত্রা যে পরিবর্তন করলা, এটা মানে বিক্রিয়ার সর্বোচ্চ উৎপাদনের জন্য তাপ, চাপ কিভাবে পরিবর্তন করতে হবে, এটা থেকে প্রশ্ন আসে। তো এখান থেকে ওগুলো পড়তে হবে। এখান থেকে তুমি লাস্ট হাতে নীতিটা শুধু মুখস্থ করবা। আর এই একটা লাইন লিখছি যে চাপ, তাপ, এখানে তাপ লিখছি, এখানে তাপমাত্রা, দুইটার মধ্যে ডিফারেন্স আছে জানো। তাপ, চাপ বা ঘনমাত্রা পরিবর্তনের কারণে সাম্য ধ্রুবক কখনো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কার দ্বারা, তাপমাত্রা পরিবর্তনে শুধু চেঞ্জ হয়। তাপ, চাপ বা ঘনমাত্রা পরিবর্তনের কারণে সাম্য ধ্রুবক চেঞ্জ হয় না, শুধু কি চেঞ্জ হয়, তাপমাত্রা পরিবর্তন চেঞ্জ হয়। এটা মনে রাখবা। তাপ আর তাপমাত্রার পার্থক্য তোমরা জানো। তো এখানে এখন হচ্ছে সাম্যাবস্থায় তাপের প্রভাব। তো এগুলা বিস্তারিত বাড়াবো না। তাপোদ্দীপক বিক্রিয়া যদি তুমি তাপ বাড়াও, তাহলে বিক্রিয়া হার কমবে। কার সাপেক্ষে কমবে, বিক্রিয়কেরটা কমবে, উৎপাদনটা বাড়বে। তাহলে এটা যদি তাপ বাড়াও, তাহলে বিক্রিয়কেরটা কমবে, উৎপাদনটা বাড়বে। তাপহারের ক্ষেত্রে কি হবে, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ক বাড়বে, উৎপাদ কমবে। সরি, উল্টো বলছি মনে হয়। আচ্ছা, এটা হলো উৎপাদ হবে। আচ্ছা, এগুলা বিস্তারিত পড়াবো না। চাপের প্রভাবটা এক্ষেত্রে একটু দেখবা। এখানে মোল সংখ্যা দেখো, মোল সংখ্যা হিসাব করবো হচ্ছে শুধুমাত্র গ্যাসের। তো উৎপাদের মোল সংখ্যা যদি বেশি হয় আর উৎপাদের মোল সংখ্যা যদি কম হয়, যদি উৎপাদের হ্যালো, আচ্ছা, সাউন্ড হচ্ছে না। আচ্ছা, শুনতে না পারলে বলো। এখানে অনেকে কমেন্ট করতেছে অডিও নাই। আচ্ছা, আছে, আমরা শেষ করতে হবে, 9:03 বাজে, হয়তো অনেকের তারা আছে। তো উৎপাদের মোল সংখ্যা বেশি হলে, উৎপাদের মোল সংখ্যা কম হলে, এটা কিভাবে বুঝবো? উৎপাদের মোল সংখ্যা বেশি আচ্ছা, মোল সংখ্যাকে কাউন্ট করবো কিভাবে? শুধুমাত্র গ্যাসের, ধরো একটাতে সলিড আছে, যেমন ধরো Fe2O3 থেকে FeO প্লাস অক্সিজেন হয়েছে, এটা ধরা হয়েছে। তো এক্ষেত্রে এটা সলিড, এটা গ্যাস, এটা সলিড। তো এক্ষেত্রে আমাদের স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে এক্ষেত্রে 2 মোল আছে, এক্ষেত্রে 1 মোল আছে, কিন্তু না, এক্ষেত্রে এগুলো কাউন্ট হবে না, কারণ এগুলো সলিড। আমরা শুধু গ্যাস যেটা আছে সেটা কাউন্ট করব। তো এগুলা তোমরা জানো।
তো উৎপাদের মোল সংখ্যা বেশি হলে কি হবে? উৎপাদের মোল সংখ্যা যদি বেশি হয়, তারা যদি চাপ বাড়াও, উৎপাদ বেশি পাবা। আর উৎপাদের মোল সংখ্যা কম হলে চাপ বাড়ালে উৎপাদ কম পাবা। আচ্ছা, এগুলো তোমরা জানো, এগুলা তেমন সময় দিব না। ঘনমাত্রার প্রভাব জানতেছ। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে আর বিক্রিয়কের ঘনমাত্রা কমালে উল্টো। তো এক্ষেত্রে এই টপিকগুলো লিখছি, এগুলো পড়াবো না। আজকে ক্লাসটা ইন করতেছি কিছু কারণে।